আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলমগীর কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় জাবেদা লেখার নিয়মাবলী পর্ব 3। আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবে। সো লেটস গো। 11 অবচয় ধার্য করা হলে। সুপ্রিয় শিক্ষার্থী, স্থায়ী সম্পত্তি হতে গায়ের মূল্য যেটা থাকে সেই মূল্য থেকে যে মূল্যটা হ্রাস পায়, ভগ্নাবশেষ মূল্যটা, সেটাকে বলা হবে অবচয়। আর অবচয় এক ধরনের ব্যয় বা খরচ, আর সমস্ত প্রকার ব্যয় বা খরচগুলাকে কি করতে হবে? ডেবিট করতে হবে। অবচয় হিসাব ডেবিট। এরপরে চলে আসি, যত খরচ বৃদ্ধি পাবে তত সম্পত্তির পরিমাণ আস্তে আস্তে কি পাবে? হ্রাস পাবে। তাহলে আমরা লিখতে পারি পুঞ্জীভূত অবচয় অথবা যে নামে অবচয়, হিসাবটা কি হবে? ক্রেডিট করতে হবে। এরপরে চলে আসি 12 অবলোপন ধার্য করা হলে। সুপ্রিয় শিক্ষার্থী, অবচয় ধার্য করা হয় যে কোনো স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়। আর অবলোপন ধার্য করা হয় যেমন ইজারা সম্পত্তির অবলোপন 10 বছরের জন্য। আমরা যদি একটা বছরের হিসাব করে থাকি তাহলে 10 দ্বারা ভাগ করতে হবে, যে মূল্যটা বের হবে 10 দ্বারা ভাগ করার পরে একটা বছরের হবে কি? অবলোপন। তাহলে ইজারা সম্পত্তির এক ধরনের অবলোপন ব্যয় বা খরচ। আর সমস্ত প্রকার ব্যয় বা খরচ যত বৃদ্ধি পাবে, সমস্ত প্রকার ব্যয় বা খরচগুলাকে কি করতে হবে? ডেবিট করতে হবে। তাহলে অবচয় হিসাব কি? ডেবিট। এরপরে চলে আসি, যত ব্যয় বা খরচ বৃদ্ধি পাবে তত সম্পত্তির পরিমাণ কি করে যাবে? কমে যাবে, হ্রাস পাবে। তাহলে পুঞ্জীভূত অবচয় অথবা যে নামে অবচয় হিসাব ক্রেডিট করতে হবে। আশা করি জাবেদাটি তোমরা বুঝতে পারছো। এরপরে চলে আসি, কারো কাছে পাওনা টাকা অনাদায়ী হলে, অর্থাৎ আর না পাওয়া গেলে, কোন দেনাদারের কাছ থেকে ধারে বা বাকিতে যদি কোনো পণ্য বিক্রয় করা হয়ে থাকে, টাকা ধরা হয়ে থাকে, সে টাকা আর তার কাছ থেকে পাওয়া গেল না, তাহলে এটা প্রতিষ্ঠানের এক ধরনের ক্ষতি বা ব্যয় হয়ে থাকে। তাহলে আমরা যদি বলতে পারি প্রতিষ্ঠানের যত প্রকার ব্যয় বা খরচ বৃদ্ধি পাবে, সমস্ত প্রকার ব্যয় বা খরচগুলাকে কি করতে হবে? ডেবিট করতে হবে। তাহলে এটাকে একটা নামে ডাকা যেতে পারে কুঋণ অথবা অনাদায়ী পাওনা হিসাব কি? ডেবিট। এরপরে সুপ্রিয় শিক্ষার্থী, এটা তো ব্যয় বা খরচ হয়ে গেছে, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ মানে সম্পত্তির পরিমাণ আস্তে আস্তে কি পাবে? হ্রাস পাবে। সম্পত্তির পরিমাণ ধারে বা বাকিতে যেহেতু বিক্রয় করা হয়েছিল, তাহলে দেনাদার অথবা প্রাপ্য হিসাব সম্পদের পরিমাণ হ্রাস পাবে। তাহলে দেনাদার প্রাপ্য হিসাব কি করতে হবে? ক্রেডিট করতে হবে। আশা করি জাবেদাটি তোমরা বুঝতে পারছো। এরপরে চলে আসি, ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলে। সুপ্রিয় শিক্ষার্থী, ব্যাংক থেকে যদি টাকা উত্তোলন করে নিয়ে আসা হয়, তাহলে আমার মনে করতে হবে নগদ টাকার পরিমাণ কি পেয়েছে? একদিকে সম্পত্তির পরিমাণ, নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে ব্যাংক থেকে টাকার পরিমাণ মানে সম্পত্তির পরিমাণটা কি পেয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে আমরা জাবেদাটি উপলব্ধি করতে পারি, একদিকে যেমন নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, নগদান হিসাব ডেবিট, সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এরপরে চলে আসি, ব্যাংক থেকে নগদ টাকার পরিমাণ হ্রাস পেয়েছে, তাহলে আমরা লিখতে পারি ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট করতে হবে। আশা করি জাবেদাটি তোমরা বুঝতে পারছো। এরপরে চলে আসি 15 ব্যবসায়ের প্রয়োজনে অথবা অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলে। সুপ্রিয় শিক্ষার্থী, অফিসের প্রয়োজনে অথবা ব্যবসায়ের প্রয়োজনে অথবা কারবারের প্রয়োজনে আমরা যদি ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করে থাকি, তাহলে নগদ টাকার পরিমাণ আমার সম্পদের পরিমাণ আমার হাতে কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে নগদান হিসাব কি করতে হবে? ডেবিট করতে হবে। অপরদিকে সম্পত্তির পরিমাণ যখন আমরা নগদ উত্তোলন করে ফেলবো, ব্যাংক থেকে টাকার পরিমাণ, সম্পত্তির পরিমাণ কি পাবে? হ্রাস পাবে। তার মানে ব্যাংক হিসাব টাকা কি হবে? কমে যাবে। ব্যাংক হিসাব কি করতে হবে? তাহলে ক্রেডিট করতে হবে। আশা করি জাবেদাটি তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, জাবেদাগুলোর নিয়ম যদি তোমাদের ভালো লাগে, তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার ভিডিওতে চোখ রাখবে, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পেজটাকে ফলো দিয়ে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যেন ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে পারো। আজকের এই ভিডিওটি আমার পিতামাতা, আমার সারা জীবনের শিক্ষক মণ্ডলীদের উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।